या अल्लाह करम फरमा कर, फजल फरमा कर, या अल्लाह तो हमारी दस्तगीरी फरमा, ए अल्लाह तो अपना फजल फरमा कर, करम फरमा कर। আখেরি মোনাজাতে তুরাগ তীরে লাখো মুসল্লির জমায়েত। বিশ্ব ও মুসলিম উম্মার শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হল 52তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বিশ্বের মুসলমানদের যাতে আল্লাহ হেদায়েত দান করে, আমাদের দেশে যাতে শান্তি বিরাজমান করেন, দুনিয়ার মুসলমান সকল জাতির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি। জাতির জন্য শান্তি কামনার জন্য আমরা দোয়া করছি। ফিরতি পথে বাস ট্রেনে মুসল্লিদের ভিড়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উত্তরাঞ্চল সহ দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। বাড়ছে ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। 5 ফেব্রুয়ারির মধ্যে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি গেজেট আকারে প্রকাশের নির্দেশ। কোনো ছাড় নয় বললেন প্রধান বিচারপতি। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার রায় কাল। সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা আইনজীবী ও স্বজনদের। রাজধানীর 200-রও বেশি যাত্রী ছাউনি বেদখলে। যাত্রীদের কোনো কাজেই আসছে না সেসব। কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। এবং ওয়েলিংটনে টেস্টের দ্বিতীয় ইনিংসে চাপের মুখে টাইগাররা। 122 রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ। প্রথম ইনিংসে 539 রানে অল আউট নিউজিল্যান্ড। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় টঙ্গীর তুরাগ তীরে 3 দিন ইবাদত বন্দিগিতে মগ্ন ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তীব্র শীত উপেক্ষা করে দেশি বিদেশি লাখো ধর্মপ্রাণ মুসলমান এই ইজতেমায় অংশ নেন। অপ্রীতিকর ঘটনায় রাতে ইজতেমা মাঠ ও এর আশপাশের এলাকায় ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নজরদারি। हमारे गुनाहों को माफ फरमा, ए अल्लाह हमारे हाल पर रहम फरमा, ए अल्लाह हम गुनाहों के समंदरों में डूबे हुए हैं, या अल्लाह कोई कबीरा। মুসলিম উম্মার কল্যাণ, বিশ্ব শান্তি, মাগফিরাত, নাজাত ও সমৃদ্ধি কামনা করে পরম করুণাময় আল্লাহর দরবারে মোনাজাত করেন দেশ বিদেশ থেকে আসা লাখো ধর্মপ্রাণ মানুষ। টঙ্গীর ইজতেমা ময়দানের পাশাপাশি জনাকীর্ণ রেল বা বাস স্টেশন, উন্মুক্ত স্থান, রাস্তা সহ যে যেখানে পেরেছেন দাঁড়িয়ে কিংবা বসে অংশ নেন মোনাজাতে। সকাল 11টা থেকে শুরু হয়ে আধা ঘন্টা ব্যাপী চলে এই দোয়া। প্রথম পর্বে দেশের নির্দিষ্ট 16টি জেলার পাশাপাশি ইজতেমায় অংশ নেন প্রায় 50টি দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। গত দুদিন ধরে ইজতেমা ময়দানে ভিড় থাকলেও শেষ দিনের আখেরি মোনাজাত হওয়ায় ভোর থেকেই দলে দলে আসতে থাকেন মুসল্লিরা। এছাড়াও ইজতেমা উপলক্ষে চালু হওয়া বিশেষ ট্রেনেও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই মুসলিম জমায়েতে যোগ দেন অনেকে। ইজতেমা আসাটা হলো আল্লাহর নৈকট্য লাভের জন্য আসছে। আল্লাহ যেন আমগরে মুসলিম হিসাবে কবুল করে। ব্রিজের ওখানে নামাই দিতে পারি, কারণ আমি ওখান থেকে হাঁটিয়ে আসতে আছি। কতদূর আসিয়া এবারে ব্যানে চলছে, ব্যানে থেকে আবার সিএনজি। 3 দিন ধরে ময়দানের মূল অংশে খিত্তায় খিত্তায় ভাগ হয়ে চলে বয়ান ও জিকির আসকার। প্রায় 160 একর জমির ওপর আগতদের জন্য প্যান্ডেল তৈরি করা হয়। এই বিশ্ব ইজতেমা থেকে মানুষ সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে ইসলামের দাওয়াতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য। এক জায়গায় আছি, যদি এখানে মৃত্যু হতো আল্লাহর কাছে খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করে কিভাবে আমরা সুন্নত পরিবেশে থাকতে পারি সেই শিক্ষা নেওয়ার জন্য এখানে আসছে। আগামী 20, 21, 22 জানুয়ারি হবে 52তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। গণভবন থেকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে উপস্থিত প্রধানমন্ত্রীর স্বজন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মোনাজাতে অংশ নেন। টেলিভিশনে সম্প্রচারিত সরাসরি মোনাজাতের সঙ্গে তারা মহান আল্লাহর দরবারে হাত তোলেন।
মোনাজাতে দেশ জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৩২ জেলার পরিবর্তে ১৬ জেলার মানুষের জন্য নির্ধারণ করা হলেও ফিরতি পথে নামে মুসল্লিদের ঢল। ইজতেমা এলাকার আশপাশে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় আখিরি মোনাজাত শেষে পায়ে হেঁটে রওনা করেন মুসল্লিরা। ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকলেও পর্যাপ্ত না থাকায় অনেকে ছাদে করে গন্তব্যে রওনা হন। জীবনের ঝুঁকি, শঙ্কা, ভয় সব উপেক্ষা করে মন আর আত্মার শান্তি নিয়ে এভাবেই ট্রেনের ছাদে করে ঘরে ফেরেন ইজতেমায় অংশ নেয় মুসল্লিরা। টঙ্গী স্টেশন থেকে বিভিন্ন রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হলেও যাত্রীর তুলনায় তা ছিল একেবারেই অপর্যাপ্ত। তবে মুসল্লিদের কণ্ঠে ছিল না কোনো অভিযোগ বা আক্ষেপের সুর। মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মহাসমাবেশে অংশ নিতে পেরেই খুশি তারা। এটা কষ্ট না, দিন ধর্মের আল্লাহর কাজে তো কষ্ট করতে হবে। আমাদের চেয়ে তো অনেক বেশি কষ্ট করে মানুষ হজে গেলে। অনেকদিন পর্যন্ত আমার স্বপ্ন ছিল বিশ্ব ইজতেমায় আসবো করে আসতে পারিনি। আজকে শেষ মোনাজাতে শরীক হওয়ার জন্য আজকে আসছি। জীবন কষ্ট কামই জাল্লা রাস্তাকে জাল্লা মাফ করে দেয়। সড়ক পথেও ছিল মানুষের ঢল। টঙ্গীর আশপাশে বিমানবন্দর, চন্দ্রা ও আশুলিয়া থেকে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় মোনাজাত শেষে পায়ে হেঁটে রওনা হন মুসল্লিরা। অনেকে আবার ট্রাক কিংবা কাভার্ড ভ্যানে করে যেতে দেখা যায়। 10 কিলো রাস্তা হাইটে আসছে, আবার 10 কিলো রাস্তা হাইটে যাইতেছে। এটা আল্লাহর রাস্তার জন্য আসছে, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এটা আমরা কোনো কষ্টই মনে করি না। যে কোনো একজনের হাতের ওসিলায় হয়তোবা আমাদের সবার মোনাজাতকে কবুল করতে পারে। এই জন্য আমরা যত বাধা থাক সব বাধা অতিক্রম করে আসি। কোনো ভোগান্তি না এটা মানে যাচ্ছি যে আল্লাহ পাকে নিয়ে আসছে, আবার নিয়ে দোয়া করে যাইতেছি। এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। 3 দিনের ইবাদত বন্দেগী শেষে বিশ্ব উম্মার শান্তি কামনা করে ঘরের পথে মুসল্লিরা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাত শেষে ঘরে ফিরছেন মুসল্লিরা। সবশেষ পরিস্থিতি জানাতে টঙ্গী রেল স্টেশনে আছেন সহকর্মী মাহমুদ রাকিব এবং বিমানবন্দর এলাকায় রয়েছেন সহকর্মী তাফসির বাবু। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, স্বপ্না, 52তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বর আখিরি মোনাজাত শেষ করে এখন যে লাখো মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে এসেছিলেন তারা এই মুহূর্তে নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন। অনেকে আবার আখিরি মোনাজাত শেষে এখান থেকে বিভিন্ন যে ওয়াদা নেওয়া হয়েছে ইসলামের দ্বীনি দাওয়াত দেওয়ার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন। আপনি দেখছেন আমরা এই মুহূর্তে সেরকমই একটি টঙ্গী রেল স্টেশনে আছি। আপনি দেখছেন এই রেল স্টেশনে এই মুহূর্তে কয়েক হাজার যারা অপেক্ষারত যাত্রী রয়েছেন তারা নিজ নিজ গন্তব্যে এবং দিনের দাওয়াত দিতে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবার জন্য অপেক্ষারত অবস্থায় এখানে আছেন। তো আপনি জানেন যে ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে 114টি বিশেষ ট্রেন এই টঙ্গী রেল স্টেশনে থামবার কথা এবং এর বাইরে আরো 21টি বিশেষ ট্রেন শুধু ইজতেমার জন্যই বরাদ্দ করা হয়েছে। তবে সেগুলোর কিন্তু আমরা যতটুকু দেখেছি এখন থেকে যেহেতু আরো প্রায় 2.5 ঘন্টা মতো আগে আখিরি মোনাজাত শেষ হয়েছে, এতই 2.5 ঘন্টার মধ্যে কিন্তু মাত্র 6 থেকে 7টি ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে গেছে ঢাকা সহ। অর্থাৎ কাঙ্ক্ষিত বা যতটুকু প্রয়োজনীয় ট্রেন থাকবার কথা তা কিন্তু আসলে এখানে নেই বলে যাত্রীরা অভিযোগ করেছেন। তা আপনি দেখছেন এই মুহূর্তে যখন আপনার সঙ্গে কথা বলছি তখন একটি ট্রেন টঙ্গী রেল স্টেশন থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এবং এর বাইরে আমি যদি আপনাকে আরেকটি কথা জানিয়ে দেই, প্রত্যেকটি ট্রেনে আসলে পর্যাপ্ত কিন্তু বগির সংখ্যাও নেই। আপনি যদি আমার ডান পাশে দেখেন, ডান পাশে আরেকটি ট্রেন রাখা হয়েছে যেটি কিছুক্ষণের মধ্যে ময়মনসিংহে যাওয়ার কথা। এই ময়মনসিংহে যাওয়ার ট্রেনটিতে কিন্তু মাত্র 4টি বগি রয়েছে। সেক্ষেত্রে 4টি বগিতে কিন্তু একটি ট্রেনে যে পরিমাণ যাত্রী যাবার কথা তা কিন্তু যেতে পারেন না। অতএব স্বভাবত কারণে কিন্তু আপনি দেখছেন হাজার হাজার যাত্রী কিন্তু এই টঙ্গী রেল স্টেশনে অপেক্ষা করছেন। তো বুঝতেই পারছেন যে যাত্রীদের কিছুটা ভোগান্তি হচ্ছেই পর্যাপ্ত পরিমাণ ট্রেন না পাওয়ার কারণে। তবে যাত্রীরা যে বিষয়টি আমাদের বলছেন, তারা বলছেন যে এই যে তাদের এই ত্যাগ বা যে কষ্ট বা ভোগান্তি, এটিকে তারা কিন্তু ভোগান্তি হিসেবে দেখতে রাজি নয়। তারা বলছেন যেহেতু তারা দিনের পথে বা আল্লাহর পথে
ত্যাগ করার উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। তারা বলছেন যে এই কষ্টটিও তারা দিনের পথে কোরবানি করছেন এবং এর বিনিময়ে তারা পরকালে মহান রব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত আশা করছেন, জান্নাত প্রত্যাশা করছেন। তারা বলছেন যেহেতু আমরা কষ্ট করে দিনের পথে আছি, দিনের পথে দিনের বয়ান শুনতে এসেছি, ঈমান আমলের কথা শুনতে বিশ্ব ইজতেমায় এসেছি, তারা সে কারণে তারা বলছেন যে এর পরিবর্তে বা এর বিনিময়ে মহান রব তাদের নিশ্চয়ই কোনো বিনিময় করবেন বা তাদের পরকালে কোনো কিছু দিবেন। তারা কিন্তু সেই প্রত্যাশায় এই কষ্টটুকু মেনে নিচ্ছেন। তো সব মিলিয়ে বুঝতেই পারছেন যে সাধারণ যাত্রীরা কিন্তু আপনি ট্রেনের প্রত্যেকটি ট্রেনে আমরা দেখেছি উপচে পড়া ভিড়। শুধু যে কামরাগুলোতেই না, কামরাগুলোতে সিট তো আসলে প্রশ্নই আসে না। সাধারণ যাত্রীরা গুটি কয়েক সিট থাকার কারণে দেখা যাচ্ছে যে শতভাগের মধ্যে 75% যাত্রী কিন্তু সিট পাচ্ছেন না। অতএব এই 75% যাত্রী মূলত ট্রেনের বিভিন্ন কামরায় দাঁড়িয়ে এবং এর বাইরে বেশিরভাগ যাত্রী যাচ্ছেন ট্রেনের উপর ছাদে ঝুঁকি নিয়ে। শুধু ছাদেই না, ট্রেনের যে ইঞ্জিন রয়েছে, বগি রয়েছে, প্রত্যেকটি ইঞ্জিনের এবং বগির ছাদে শত শত যাত্রী নিয়েই কিন্তু প্রত্যেকটি ট্রেন এই টঙ্গী রেল স্টেশন ছাড়ছেন। আবার উপায়ও নেই, এত বিপুল সংখ্যক যাত্রীকে ছাদে না নিলে কিন্তু এই যাত্রীদের 2-3 দিনেও এই টঙ্গী স্টেশন ছাড়া করা যাবে না। তো সব মিলিয়ে বুঝতেই পারছেন উপায়ন্তর না দেখে বাংলাদেশ রেলওয়ে যাত্রীদেরকে মূলত ছাদে এবং দাঁড়িয়ে নিয়ে মোটামুটি চেষ্টা করছেন যে টঙ্গীর ইজতেমা মাঠে যে প্রায় 1/2 কোটি মানুষ আজকের এই আখিরি মোনাজাতে অংশগ্রহণ করছেন তারা তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। এর পাশাপাশি আমরা দেখেছি বাসে করেও কিন্তু মানুষ যাচ্ছেন। তো সেই বাসে করে মানুষ কিভাবে ঘরে ফিরছেন বা মানুষ ট্রেনের বাইরে কিভাবে নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন সে খবর জানাতে আমাদের সহকর্মী তাফসির বাবু আছেন শহরের বিমানবন্দর এলাকায়। আমরা একটু জানতে চাই সেখানকার খবর। তাফসির। রাকিব, আপনাকে ধন্যবাদ। আমরা রয়েছি বিমানবন্দর এলাকায়। তো এখান থেকে যেটি হয়েছে যে ইজতেমা শেষে ঘরে ফেরা মানুষের, পায়ে হাঁটা মানুষের যে স্রোত ছিল সেটি অনেকটাই কমে এসেছে। তারপরও প্রচুর পরিমাণে মানুষ এখনো পর্যন্ত পায়ে হেঁটে যাচ্ছেন। এর পাশাপাশি আসলে ইজতেমা যখন শেষ হয়, আখিরি মোনাজাত যখন শেষ হয়, তখন কিন্তু যানবাহনের একটা সংকট ছিল। কিন্তু এর কিছুক্ষণ পরে যেহেতু রাস্তাগুলো সব খুলে দেওয়া হয়, প্রচুর পরিমাণে বাস, মিনি বাস এবং বড় বড় আকারের বাসগুলো আসলে এই বিমানবন্দর পেরিয়ে আবদুল্লাহপুরের দিকে গিয়েছে এবং সেই বাসগুলোই মূলত এখন যাত্রী ভরে ভরে যাত্রীদেরকে নিয়ে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। তো যার ফলে আসলে পায়ে হাঁটা মানুষের যে স্রোত সেটি কিছুটা কমে এসেছে এবং মানুষজন এখন বাসে করেই যাতায়াত করছেন। পাশাপাশি ছোট ছোট যে পিকআপ ভ্যানগুলো রয়েছে সেই পিকআপ ভ্যানগুলোতেও কিন্তু ঠাসাঠাসি করে মানুষজন যাচ্ছেন। তো আসলে ইজতেমায় যারা এসেছেন তারা যেহেতু ধর্মীয় উদ্দেশ্যেই এসেছেন, তো তাদের মধ্যে কিন্তু ত্যাগের মানসিকতাটা অনেক বেশি, যার ফলে দুর্ভোগ তো কিছুটা হচ্ছেই তাদের বাড়ি ফেরার ক্ষেত্রে, কিন্তু সেই দুর্ভোগগুলোকে তারা আসলে খুব একটা আমলে নিচ্ছেন না। তো যদি এখানে যে পরিবহনগুলো রয়েছে সেগুলো যদি আরেকটু ভালোভাবে চলাফেরা করতো তাহলে হয়তো দুর্ভোগ আরো কমতো। বিশেষত বলা যায় যে অনেক বাস যেগুলো আসলে লোকাল বাস এবং যাত্রী বেশি করে নেয় সাধারণত, আজকে হঠাৎ করে সেরকম অনেক বাস কিন্তু হঠাৎ করে একেবারে গেট লক হয়ে গেছে এবং সেগুলো সিটে যাত্রী ভর্তি করে এরপরে বাড়তি যাত্রী নিচ্ছে না। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বাসগুলোতে যে নির্ধারিত ভাড়া তার প্রায় দ্বিগুণেরও বেশি, 3 গুণ আকারে ভাড়া নেওয়া হচ্ছে। তো এরপরেও যেহেতু মানুষ আসলে অনেক দূরের রাস্তা যানবাহনে না উঠলে দীর্ঘ পথ হেঁটে যেতে হবে, যার ফলে সকলেই আসলে চেষ্টা করছেন বাসেই ওঠার জন্য। আর যারা এখানে 2-3 দিন ধরে ইজতেমায় ছিলেন, শুরু থেকেই ছিলেন, তাদের অনেকেরই গাঁটটি বোচকা রয়েছে, সেগুলো নিয়ে তারা কিন্তু অনেক পথ মাইলের পর মাইল হেঁটে এরপরে এই বিমানবন্দর সড়কে এসে এখানে যেহেতু বাসের সংখ্যাগুলো বেশি তারা বাসে উঠতে পারছেন। পাশাপাশি ছোট ছোট যেসব ট্রাক রয়েছে সেগুলো তো চড়ছেন। আর ছোট ছোট অনেক সিএনজি অটোরিকশা কিন্তু এখানে চলাচল করছে, সেগুলোতে করেও যাত্রী পরিবহন করা হচ্ছে। আর পাশেই রয়েছে বিমানবন্দর রেল স্টেশন, সেখানে আমরা এখনো পর্যন্ত ইজতেমা শেষ হওয়ার পরে তো প্রায় 2.5 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত 4টি ট্রেন, স্পেশাল ট্রেন আমরা দেখেছি যেগুলো কিনা টঙ্গী থেকে এই বিমানবন্দর হয়ে কমলাপুরের উদ্দেশ্যে গিয়েছে এবং প্রত্যেকটি ট্রেনেই ছিল একেবারে যাত্রী বোঝাই। ট্রেনের ইঞ্জিন বলেন, বগি বলেন কিংবা ট্রেনের যে ওঠার রাস্তা থাকে সবগুলোতেই আসলে যাত্রী ঠাসা ছিল এবং ট্রেনের যে ছাদ ছিল সেই ছাদগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী আমরা দেখেছি। তো এভাবেই আসলে মানুষজন এখন ইজতেমা শেষে ঘরে ফিরছেন এবং যে যার মতো করে ঘরে ফিরছেন এবং কোনো রকম দুর্ঘটনা ছাড়াই তারা যে বাড়িতে ফিরতে পারছেন এটি হচ্ছে সবচেয়ে বেশি স্বস্তির বিষয়। পাশাপাশি এখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রত্যেকটি সড়কেই তৎপর রয়েছে যেন যানজট না লাগে এবং বাসগুলো যেন যাত্রীদেরকে নিয়ে এরপরে যথাসময়ে রাস্তা ক্লিয়ার করে দেয়, কারণ প্রচুর পরিমাণে বাস এখানে ঢুকছে। এবং আমরা দেখছি যে যারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন
তারা যত সময় বাস পাবেন এরকমটাই মনে হচ্ছে, কারণ প্রচুর পরিমাণে বাস এই এলাকায় ঢুকছে। তো এই ছিল আসলে ইজতেমা শেষে ঘর ফেরত মানুষের খবর। দর্শক, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে ঘর ফেরত মানুষের খবরাখবর জানাতে বিমানবন্দর এলাকা থেকে তাফসির বাবু, এর আগে টঙ্গী রেল স্টেশন এলাকা থেকে সহকর্মী মাহমুদ রাকিব আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। শীত জেগে বসেছে রাজধানীতে। সন্ধ্যার পর বাড়তে থাকা ঠান্ডার প্রকোপ অসহনীয় রূপ নেয় ভোর রাতে। তাই ছিন্নমূল মানুষ আর রাতের কর্মজীবীদের পড়তে হয় সীমাহীন দুর্ভোগে। একদিকে খোলা আকাশের নিচে বসবাস, অন্যদিকে শীত প্রতিরোধে একমাত্র আগুনের উত্তাপই ছিন্নমূল মানুষের মূল সম্বল। সামিউল মুহিতের রিপোর্ট। রাত ৩টা, পুরান ঢাকার জনসন রোড এলাকার দৃশ্য এটি। প্রচন্ড ঠান্ডায় কোনো উপায় না পেয়ে কাগজ, ময়লা অথবা শুকনা পাতা দিয়ে আগুন জ্বালিয়ে শীতের প্রকোপের বিরুদ্ধে লড়াই করছেন নিম্নবিত্তের মানুষ। ঠান্ডা বাতাস, আগুন চাপাইতেছি ঠান্ডার ঠেলায়। ঠান্ডায় কি কষ্ট, বসতে মানুষের তো কি অশান্তি, কাপড় চোপড় শীতের বস্ত্র হারা মানুষদের কি অবস্থা। একটু গরম দিয়াহি আবার আগুন পাইতে হয়, হাত পা বরফ হয়ে যায়, শরীর কাঁপানি ছেড়ে দেয়। আগুন পোহানোর তালিকায় রয়েছেন রাতের বেলায় রাজধানী জুড়ে জীবিকার তাগিদে ছুটে চলা রিকশা ও সিএনজি চালক থেকে শুরু করে নগরের মোড়ে মোড়ে কর্মরত নিরাপত্তারক্ষীরাও। বেশিরভাগ নিম্নবিত্তের মানুষই লড়াই করছেন জীবন যুদ্ধে টিকে থাকার জন্য এবং শীতের বিরুদ্ধে। মানে অনেক শীত, শীতে সিএনজি মানুষ উঠে না, ঠান্ডা, আমরাও খেপ পাই না, এই জন্য আগুন হইতেছি। যাত্রী কম পাওয়া যায়, শীত না, যাত্রী রিক্সায় উঠতে চায় না। কষ্ট হইলে কর তো কেউর কাছে নাই, যে কার কাছে কমো, এই কষ্ট করে কাম করতে হবে। শীতের প্রকোপের বিরুদ্ধে উষ্ণতার বার্তা নিয়ে ভোরে সূর্যোদয়। হাড় কাঁপানো শীতে টিকে থাকতে গৃহহীনের জন্য প্রকৃতির এক অমূল্য উপহার। সামিউল মুহিত, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মতো দেশের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে জেঁকে বসেছে শীত। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 5.0 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের রাজারহাটে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রচণ্ড শীতে ব্যাহত হচ্ছে উত্তরের জেলা কুড়িগ্রামের জনজীবন। রোববার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 6.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া বিভাগ। তীব্র শীত আর কুয়াশায় ধানের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে আসন্ন বোরো মৌসুমের চাষাবাদ। প্রচুর ঠান্ডা, এই বড় আবাদ তো করা বড় কঠিন বাজে গেছে। ঠান্ডাতে ভীষণ নাল হয়ে গেছে, এবার কুয়াশা বেশি, গাঁথতে পারি না, গাঁথতে পারি না। কৃষককে পরামর্শ দিয়েছি, তারা সেচের ব্যবস্থা করেছেন, ছাই ছিটানো হচ্ছে, কুয়াশা ফেলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। উত্তরের হিমেল হাওয়ায় গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ছে নাটোরে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এদিকে শীতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন বৃদ্ধ ও শিশুরা। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত বিভিন্ন রোগীর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। এই অবস্থায় শিশুদের সুরক্ষায় নানা পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু গরম পরিবেশে রাখতে হবে, তাদেরকে ঠান্ডা, ধুলা, ধোঁয়া এসবগুলো অ্যাভয়েড করতে হবে। সরাসরি কুয়াশার মধ্যে বাচ্চা নিয়ে চলাফেরা করা যাবে না। রোববার সকালে পঞ্চগড়ে 5.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শৈত্যপ্রবাহের পাশাপাশি রয়েছে ঘন কুয়াশাও। কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। ঠান্ডা বাতাস, ঘর থেকে বের হওয়া যায় না, ব্যাপক ঠান্ডা, হিমেল হাওয়া, কুয়াশা, এরকম মনে করো হাত পাও গায়ে ধরে যায়, টার ধরে যায়। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছেন যমুনা পাড়ের সিরাজগঞ্জবাসী। রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড শীতে কাজে যেতে না পারায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। এছাড়া রাজশাহী, লালমনিরহাট ও চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র শীতে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে তীব্র শীতে কুষ্টিয়ায় বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধরাই বেশি। হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে নানা অভিযোগ রোগী ও স্বজনদের। চিকিৎসকদের দাবি, লোকবল ও শয্যা সংকটে সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। বাবুল হোসেনের ছবি ও এস এম রাশেদের তথ্যে ডেস্ক রিপোর্ট।
গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ায় কুষ্টিয়ায় বিভিন্ন বয়সের মানুষ আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া সহ নানা রোগে। অধিকাংশ রোগীকেই ভর্তি করা হচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। তবে হাসপাতালটিতে ডায়রিয়া ওয়ার্ডে মাত্র 10টি বেড থাকায় মেঝে ও বারান্দায় চলছে চিকিৎসা সেবা। আবার অনেক রোগী থাকছেন করিডোর ও বহির্বিভাগের সামনে। স্বজনদের অভিযোগ, ওষুধ ও বেড সংকটের পাশাপাশি রোগী দেখতে নিয়মিত ডাক্তারও আসছেন না। ডাক্তার আসেনি, ডাক্তার বড় ডাক্তারের আশায় তো আমরা আইছি। যাক, সারাদিনের ভিতরে একবার তো আসতে পারে। বেড পায়নি, চিকিৎসা করার খুব সমস্যা আছে। এখান থেকে স্যালাইন দিচ্ছে, আর অন্য কোনো ওষুধ দিচ্ছে না। রাত্রে বাথরুমে কোনো লাইটের ব্যবস্থা নেই, প্লাস দরজায় কোনো সিটকানি আটে না। সরকারি হসপিটাল ডায়রিয়ার জন্য একটু ভালো ট্রিটমেন্ট হয় বলে, কিন্তু এসে দেখা যাচ্ছে যে ভোগান্তিটাই বেশি। জনবল এবং ওষুধ স্বল্পতার কথা স্বীকার করেছেন কর্তব্যরত চিকিৎসকরাও। তবে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানালেন, সংকট মোকাবেলা করেই চিকিৎসা সেবা দিতে চেষ্টা চালানো হচ্ছে। আমরা এই অতিরিক্ত রোগীদেরকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি। বিশেষ করে চিকিৎসক স্বল্পতা এবং স্থান সংকুলান না হয় রোগীদেরকে বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে। রোটাভাইরাস ভ্যাকসিন, এই ভ্যাকসিন দিলে আমাদের ডায়রিয়ার প্রবণতা অনেকাংশে কমে যাবে। জায়গা নাই, করিডোর কি শীত পড়তেছে আর কি, কষ্ট একটু হচ্ছে আর কি, আলটিমেটলি এর দিকে ভালোই যাচ্ছে আর কি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 10টি ডায়রিয়া বেডের বিপরীতে ভর্তি আছেন 90 জন। আর গত এক সপ্তাহে জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 5 শতাধিক রোগী। সময় সংবাদ, কুষ্টিয়া। দুপুরের সময়ে আরো থাকছে। আগে ভাগেই পদ্মা সেতুর সুফল পেতে খুলে দেয়া হলো কাঁঠালবাড়ি ফেরিঘাট। সময় বাঁচবে দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যান চলাচলে। আগামী 5 ফেব্রুয়ারির মধ্যে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। শৃঙ্খলাবিধি প্রণয়নের ক্ষেত্রে কোনো ছাড় নয় বলে অ্যাটর্নি জেনারেলকে জানিয়েছেন প্রধান বিচারপতি। এর আগে সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে শৃঙ্খলা বিধি প্রণয়নের বিষয়ে মৌখিকভাবে 1 মাসের সময় চান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালত তাকে লিখিত আবেদন করতে বলেন। পরে লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে 5 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ান আদালত। এর আগে 15 জানুয়ারির মধ্যে শৃঙ্খলা বিধি গেজেট আকারে প্রণয়নে গত 12 ডিসেম্বর আদেশ দিয়েছিল আপিল বিভাগ। গেজেট তো প্রকাশ করতেই হবে, কিন্তু সমস্যা হলো আইন মন্ত্রণালয়ে যেভাবে চান এবং সুপ্রিম কোর্ট যেভাবে চান, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্স গ্যাপটাকে কিভাবে কমিয়ে আনা যায়, সেটি হলো আমাদের এখন সবচেয়ে বড় বিবেচ্য বিষয়। আদালতের কাছে আমি আরো 4 সপ্তাহ সময় চেয়েছিলাম, আদালত 3 সপ্তাহ সময় দিয়েছেন। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার রায় ঘোষণা করা হবে কাল। সাক্ষী ও যুক্তিতর্কে যথেষ্ট প্রমাণ রয়েছে দাবি করে আইনজীবী ও নিহতদের স্বজনদের প্রত্যাশা, বিচারে আসামিদের সর্বোচ্চ সাজা হবে। তবে এজাহারভুক্ত অনেক আসামি এখনো পলাতক থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও বলছেন স্বজনরা। নারায়ণগঞ্জ থেকে আব্দুল্লাহ আল মামুনের তোলা ছবি এবং শওকত আলী সৈকতের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটির প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। অপহরণের 3 দিন পর শীতলক্ষ্যায় একে একে ভেসে ওঠে 7 জনের লাশ। পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন কাউন্সিলর নূর হোসেন সহ 6 জনকে আসামি করে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন নজরুলের স্ত্রী। আর লাশ উদ্ধার হওয়ার পর 11ই মে আইনজীবী চন্দন সরকারকে হত্যার দায়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা দায়ের করে চন্দনের পরিবার। এক পর্যায়ে 7 খুনের সঙ্গে জড়িত অভিযোগে নাম আসে র্যাবের কয়েকজন কর্মকর্তার। নানা নাটকীয়তার পর উচ্চ আদালতের নির্দেশে 2014 সালের 16 ও 17ই মে গ্রেফতার করা হয় র্যাবের লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ সহ 3 কর্মকর্তাকে। আর ভারতে পালিয়ে গেলেও 2015 সালের 3 নভেম্বর যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশ পুলিশের কাছে এই মামলার প্রধান আসামি নূর হোসেনকে হস্তান্তর করে কলকাতা পুলিশ। 21 আসামির দেয়া 164 ধারায় জবানবন্দি ও নানা সাক্ষ্য প্রমাণের উপর দীর্ঘ শুনানি শেষে মামলার রায়ের তারিখ ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। অপহরণ, খুন এবং গুমের যে আসামি যে পর্যায়ে অংশগ্রহণ করেছে সকল বিষয়গুলি অত্যন্ত সুচারুরূপে আজকে আমরা মনে করি প্রমাণিত হয়েছে। যেহেতু রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছে, তাদের সকলে
মৃত্যুদণ্ড প্রার্থনা করে আবেদন করেছি বিজ্ঞ আদালতের কাছে। এদিকে এজাহারভুক্ত অনেক আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। 4-5 দিন আগে তো একটা চিঠি আসছে, চিঠিতে তো লেখাই ছিল যে মামলা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য করলে নজরুল সাহেবের মতন আমাকে মেরে ফেলবে। এমন রায় নিয়েও খুব ভয়, কিভাবে যাবো 16 তারিখে, এটা নিয়েও প্রচন্ড ভয় পাচ্ছি। আদালতের উপর আস্থা রেখে আমি বলব, আদালত যাতে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেয়, এটাই আমাদের চাওয়া। আগামী 16 জানুয়ারি আলোচিত এই হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হবে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য সুন্দরবনের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপালে 1300 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এর আগে মন্ত্রী বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের জন্য অফিস ও আবাসিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে অর্থমন্ত্রীকে প্রকল্পটি দেখানো হয়। এরপর তিনি মংলা বন্দর পরিদর্শনে যান। এনভায়রনমেন্টালিস্টের প্রশ্ন, সেটা যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং সে অনুযায়ী আমরা মনে করি যে এনভায়রনমেন্টের ড্যামেজ সেরকম, পাওয়ার প্ল্যান্ট মানেই ড্যামেজ টু এনভায়রনমেন্ট, particularly if it's coal based, there is damage to environment, সেটা স্বীকার করতেই হবে। কিন্তু স্পেশাল কোনো ড্যামেজ হবে যাতে সুন্দরবন ধ্বংস হবে, সেরকম আমরা মনে করি না। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রায় 30% বাস্তবায়িত হয়েছে। এছাড়া অর্থ বছর শেষে জিডিপি হবে 7.5% কাছাকাছি। সকালে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। 6 মাসে যখন আমরা যদি আমাদের সামষ্টিক অর্থনীতির গতি দ্বারা আমরা দেখি, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এবছর আমরা 7.5% কাছাকাছি আমাদের প্রবৃদ্ধি আমরা অর্জন করতে পারবো। 27 লাখের মতো আমরা এবছর কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবো। এই 27 লাখের মাঝে আমাদের 6.5 লাখ থেকে 7 লাখ মানুষ আমাদের বিদেশে যাবে। রেমিটেন্স কমছে না, রেমিটেন্সটা অন্য চ্যানেলে আসে, অফিসিয়াল চ্যানেলে না এসে হুন্ডির মাধ্যমে আসে। আমার বিশ্বাস যথাযথভাবে মোবাইল ব্যাংকিং সেই রেমিটেন্সটি নিয়ে এসে যথাযথভাবে এটা অ্যাকাউন্ট ফর করে না। আগে থেকেই পদ্মা সেতুর সুফল দিতে সংযোগ সড়কের পর এবার খুলে দেয়া হলো কাঁঠালবাড়ি ফেরিঘাট। দুপুরে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান আনুষ্ঠানিকভাবে ঘাটটি উদ্বোধন করেন। এর ফলে এখন থেকে স্বল্প সময়ে ঢাকা থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলমুখী যানবাহনগুলো চলাচল করতে পারবে। শরীয়তপুর থেকে এসএন জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল জুয়েল। নদীতে চলছে সেতুর কাজ। লক্ষ্য অনুযায়ী 2018 সালের ডিসেম্বরে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। সেতু উদ্বোধনের আগ পর্যন্ত মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওড়াকান্দি পর্যন্ত 13 কিলোমিটার দূরত্বে চলাচল করে ফেরি, লঞ্চ ও স্পিডবোট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার কোটি মানুষের যোগাযোগের পথ এটি। তবে পদ্মা সেতু নদী শাসনের কাজের অংশ হিসেবে কাওড়াকান্দি ঘাটটিকে 5 কিলোমিটার এগিয়ে আনা হয়েছে কাঁঠালবাড়িতে, যার ফলে রাজধানীর সঙ্গে ফেরি যোগাযোগের দূরত্বের পাশাপাশি কমে গেল সময় এবং জ্বালানি খরচ। ফেরি সহজে 3-4 টিপ দিতে পারবো, মানুষ সহজেই গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। প্রায় 16 কোটি টাকা ব্যয়ে 23 একর জায়গায় নির্মিত কাঁঠালবাড়িতে 4টি ফেরি, 2টি লঞ্চ এবং 1টি স্পিডবোটের ঘাট থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে তাই জনগণ সুফল পাবে বলে জানালেন বক্তারা। এই উদ্বোধনের মধ্য দিয়ে আজকে দক্ষিণাঞ্চলের মানুষের একটা বিরাট দুর্ভোগের হাত থেকে রক্ষা পেলেন। আগে মাওয়ায়, তারপরে আমরা শিমুলিয়া নিয়েছি ঘাট, সেখানে যেভাবে যাত্রীদের সেবা দিচ্ছি একইভাবে এখানে আমরা সেই সেবাটা দিতে পারবো। প্রতিদিন এই রুটে 17টি ফেরি, 86টি লঞ্চ ও 250 স্পিডবোটে প্রায় 50,000 মানুষ যাতায়াত করে। এই কাঁঠালবাড়ি ফেরিঘাটটি চালু হওয়ার ফলে রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো এখন থেকেই সরাসরি ব্যবহার করতে পারবে পদ্মা সেতুর জন্য নির্মিত 4 লেনের সংযোগ সড়ক। ফলে শুধু নৌপথেই নয়, সড়কপথেও পদ্মা সেতু চালুর 2 বছর আগে থেকেই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় সূচনা হলো নতুন দিগন্তের। এহসান জুয়েল, সময় সংবাদ, শিবচর, মাদারীপুর। কাগজে কলমে যাত্রীদের জন্য বরাদ্দ হলেও তাদের কোনো কাজে আসছে না রাজধানীর যাত্রী ছাউনিগুলো। 2 সিটি কর্পোরেশনের 200-রও বেশি স্থাপনার বেশিরভাগই বেদখল হয়ে গেছে। অনেকগুলো আবার হয়ে গেছে জরাজীর্ণ কিংবা একেবারেই অস্তিত্বহীন। পথচারী ও যাত্রীদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই অত্যন্ত প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। মিজানুর রহমান খবিরের রিপোর্ট।
অবকাঠামো দেখে যাত্রী ছাউনি মনে হলেও শিশু একাডেমির সামনের এই স্থাপনাটি কখনোই যাত্রীদের জন্য ব্যবহৃত হয়নি। রুট না থাকায় কোনো গণপরিবহনও চলে না এই পথে, তাই মূল কাজে ব্যবহারের সুযোগ না থাকায় এটি দীর্ঘদিন যাবৎ ব্যবহৃত হচ্ছে অন্য কাজে। আমরা এই যে 26 বছরের জন্য আনছে 1 লাখ টাকা সিকিউরিটি মানি আর মাসে 3,500 টাকা ভাড়া। আবার ভিন্ন চিত্র রয়েছে অনেক জায়গায়। পরিবহন ও যাত্রীদের বেশ সমাগম থাকলেও পাশে থাকা ছাউনিটির বেশ জরাজীর্ণ দশা। সে কারণে সংশ্লিষ্টদের কোনো কাজেই আসছে না জায়গাটি। যাত্রী ছাউনি এটা তো দেখতে পাচ্ছেন, এটা তো গরুর বাজার হয়ে গেছে এখন। এখানে কোনো মানুষ বসতে পারে? বর্ষার দিনে আরো দেখতে পারেন যে কত মানুষ খোলা আকাশের নিচে ভিজতে আছে। লোকজন দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বসতে পারতেছে না। যাত্রী বান্ধব ছাউনির বেশ প্রয়োজনীয়তা থাকলেও সিটি কর্পোরেশনের উদাসীনতা ও ব্যবসায়িক মনোভাবের কারণে এগুলো পরিণত হয়েছে বাণিজ্য কেন্দ্রে। ফুটপাত দখল করে অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় ছাউনিগুলো পথচারীদের কোনো উপকারে না এসে বরং চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে, এমন অভিযোগ যাত্রীদের। এটা তো ফুটপাত, মানুষজন যাতায়াত করে। দেখা যাচ্ছে আমি একটা মহিলা মানুষ, আমি যদি দাঁড়ায় থাকি অনেকেই খুব দ্রুত গতিতে যাচ্ছে, ধাক্কা দিল। যেগুলো ইতিমধ্যে বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে সেগুলো দখলমুক্ত করে যাত্রী সাধারণের জন্য ছেড়ে দেওয়া হোক, তাহলেই কিন্তু একটা স্বস্তি মিলতে পারে। ঢাকা উত্তরে 96টি ও দক্ষিণে 86টি মিলে মোট 182টি ছাড়াও রাজধানীতে অন্যান্য প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছে আরও কিছু যাত্রী ছাউনি। তবে বাস্তবে এর অনেকগুলোই অস্তিত্বহীন। এছাড়া রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় বিলুপ্ত হওয়ার পথেও অনেকগুলো। কর্তৃপক্ষ জানান, মহাপরিকল্পনার আওতায় এই ছাউনিগুলোর আধুনিকায়নের প্রকল্প চলছে। এগুলো অনেকগুলো এখন পরিত্যক্ত। আমরা ডিজিটাল আকারে করার চেষ্টা করছি, এটা ডিজাইনের কাজ চলছে। 2 বছর লাগবে, তবে এই বছরের মধ্যে আমাদের 30টার মতো যাত্রী ছাউনি নির্মিত হবে। বাস বের সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু যাত্রী ছাউনিটি হবে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ট্রাম্পের শপথকে সামনে রেখে ওয়াশিংটনে সপ্তাহব্যাপী বিক্ষোভ শুরু। যুক্তরাষ্ট্রের এক চীন নীতিতে সমর্থন নিয়ে দর কষাকষিতে বেইজিং এর অস্বীকৃতি। গাইবান্ধার সুন্দরগঞ্জে সংসদ সদস্য লিটন হত্যা মামলায় গ্রেফতার আশরাফুল ও জহুরুল ইসলামকে 2 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সকালে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ইউসুফ তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আশরাফুল ও জহুরুলকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাদের প্রত্যেককে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত বৃহস্পতিবার সুন্দরগঞ্জ থানা জামায়াতের ছেলে আশরাফুল ও তার সহযোগী জহুরুল ইসলামকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেফতার করে র্যাব। গতকাল তাদেরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সময় স্বল্পতার কারণে রিমান্ড শুনানি হয়নি। গত 31 ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। গুলশানে হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম গাইবান্ধার গোবিন্দগঞ্জের মালঞ্চ গ্রামে একটি বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করত বলে জানা গেছে। টিন দিয়ে ঘেরা ওই বাড়িটিতে এলাকার মানুষের তেমন যাতায়াত ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসী জানান, জাহাঙ্গীর ও তার স্ত্রী মাহমুদা বেগম কারোর সঙ্গে মিশতেন না। তবে ওই বাড়িটিতে বিভিন্ন সময় মোটরসাইকেল করে অপরিচিত লোকজন যাতায়াত করত। প্রায় 1.5 বছর আগে বড় ছেলে ওসাইদকে মাদ্রাসায় ভর্তির কথা বলে 2 সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে যায় মাহমুদা বেগম। সবশেষ গত বছরের 9 জুন ওই বাড়িতে জঙ্গিদের গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালায় গাইবান্ধা গোয়েন্দা পুলিশ। পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনাও ঘটে। এতে বগুড়ার এক জেএমবি সদস্য নিহত হয়। এরপর থেকেই জাহাঙ্গীর নিখোঁজ ছিল। শুক্রবার রাতে হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। তাকে 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর বাড়ির মধ্যে একটা মার্ডার হলো। মার্ডারের দিন আমি গোলাগুলি হলো। আমি ছিলাম ওখান থেকে, আবার আমি সরে থাকি। আমি আবার কারেন্টের সমস্যা নাকি না, শুধু গোলাগুলি হচ্ছে। বেশিরভাগ হচ্ছে মোটরসাইকেল আসতো, নতুন নতুন লোক আসতো দেখি, কিন্তু ওর বাড়িতে তো কেউ যেত না, কারণ ওর বাড়িটা হচ্ছে পদ্মাশিলার মতো, কে কাউকে দেখলে সে বাড়ির মধ্যে ঢুকে যেত। এই অঞ্চলটা 3 উপজেলার কানি হওয়ার কারণে প্রশাসন বা রাজনৈতিক নেতাদের ভরসার অনেকটা বাইরে এখানে ওরা ছিল, যার কারণে এই অঞ্চলটা তারা শক্তিশালী ঘাঁটি হিসেবে এই জাহাঙ্গীর ব্যবহার করত। বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাত এবং সাপ্তাহিক কার্য দিবস হওয়ায় প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। রাজধানীর আগারগাঁওয়ে মেলার 15তম দিন রোববার সকালে অন্যান্য দিনের চেয়ে বেশ ফাঁকা ছিল বাণিজ্য মেলা। আর ক্রেতা দর্শনার্থীদের সমাগম কম হওয়ায় ব্যস্ততাও কম ছিল বিক্রেতাদের। বেশি কিছু স্টলে দেখা গেছে জিনিসপত্র সাজানোর কাজেই ব্যস্ত রয়েছেন তারা। আর স্টল ও প্যাভিলিয়নগুলোতে বিভিন্ন পণ্যের মধ্যে গৃহস্থালী পণ্যই বেশি বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।
অন্যদিকে ব্লেজারের স্টলগুলোতে ক্রেতা উপস্থিতি ছিল বেশি, তবে বাকি দিনগুলোতে বেচা বিক্রি ভালো হবে বলে আশা করছেন বিক্রেতারা। আগামী 30 জানুয়ারির মধ্যে ভুলে ভরা পাঠ্য বই সংশোধন করে পুনরায় প্রকাশ করা না হলে 31 জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি প্রগতিশীল সংগঠন। দুপুরে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়। এর আগে সকাল থেকেই পাঠ্যপুস্তক ভবনের সামনে অবস্থান নেন বেশ কয়েকটি বাম ও প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, প্রাথমিক শ্রেণীর পাঠ্যপুস্তকে এবার শুধু ভুলেরই ছড়াছড়ি নয়, বরং সুপরিকল্পিতভাবে বইগুলোতে সাম্প্রদায়িকরণ করা হয়েছে। একে মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত বলে মন্তব্য করেন বক্তারা। দেশের বাইরের খবর। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগ মুহূর্তে ওয়াশিংটন ডিসিতে সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন কয়েক হাজার সাধারণ মানুষ। এদিকে যুক্তরাষ্ট্র এক চীন নীতির প্রতি সমর্থন অব্যাহত রাখবে কিনা এ নিয়ে কোনো আলোচনা বা দর কষাকষির সুযোগ নেই বলে জানিয়েছে বেইজিং। একই সঙ্গে তাইওয়ান বিষয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানিয়েছে চীনা পররাষ্ট্র দপ্তর। আবারও ট্রাম্প বিরোধী স্লোগানে মুখর রাজধানী ওয়াশিংটন ডিসি। নির্বাচিত হওয়ার পরই দেশব্যাপী প্রতিবাদের মুখে পড়া ট্রাম্পের শপথ অনুষ্ঠানকে সামনে রেখে শুরু হওয়া এই কর্মসূচি চলবে 7 দিন। নবনির্বাচিত প্রেসিডেন্টকে ভাঁড় হিসেবে উল্লেখ করে তার দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের চরম মাত্রায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে বিক্ষোভকারীরা। সুশীল সমাজের সদস্যদের পাশাপাশি ডেমোক্র্যাট দলীয় নেতাকর্মীরা এই কর্মসূচিতে যোগ দেন। আমরা ট্রাম্পের কাছে কোনো দাবি নিয়ে আসিনি, কারণ তিনি যাদেরকে মনোনয়ন দিয়েছেন তাদের পরিচয়ে প্রমাণ হয়েছে তার নীতির কোনো পরিবর্তন হবে না। দায়িত্ব গ্রহণের আগেই ট্রাম্প তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। তিনি সব মার্কিনীকে সমান দৃষ্টিতে দেখেন না, তাই নাগরিক অধিকার রক্ষার আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। একই দিন তাইওয়ানি প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের ক্যালিফোর্নিয়া সফরের বিরোধিতা করে সান ফ্রান্সিসকোতে বিক্ষোভ করে চীনা বংশোদ্ভূত মার্কিনরা। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তাইওয়ানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরিকল্পনার নিন্দা জানায় তারা। তাইওয়ানি প্রেসিডেন্ট তাইওয়ানকে চীন থেকে আলাদা করতে চান, তা হতে দেয়া যাবে না। চীনের অখণ্ডতার প্রতি সমর্থন জানানোর উদ্দেশ্যে আমরা এখানে জড়ো হয়েছি। নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের এক চীন নীতির প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিলেও শুক্রবার এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে সমঝোতার মাধ্যমে চীন মার্কিন সম্পর্ক উন্নয়নের আশা প্রকাশ করেন তিনি। এর একদিন যেতে না যেতেই চীন সাফ জানিয়ে দিয়েছে, সংবেদনশীল এই বিষয়টি নিয়ে তারা কোনো রকম দর কষাকষিতে রাজি নয়। এক চীন নীতির প্রতি মার্কিন সমর্থনকে ওয়াশিংটন বেইজিং সম্পর্কের মূল ভিত্তি বলে শনিবার চীনা পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে রুশ হ্যাকিং প্রসঙ্গ টেনে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের অবৈধ প্রেসিডেন্ট বলে উল্লেখ করায় জ্যেষ্ঠ কংগ্রেসম্যান জন লুইসের কড়া সমালোচনা করেছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, লুইসের উচিত বেশি কথা বলা পরিহার করে তার দায়িত্বের দিকে মনোযোগ দেয়া। তবে লুইসকে বীর ও নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম নেতা উল্লেখ করে ট্রাম্পের এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ডেমোক্র্যাট সমর্থকরা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। পাকিস্তানে তীব্র ঠান্ডা ও বৃষ্টিপাতজনিত দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 8 জনে দাঁড়িয়েছে। ভারতের উত্তরাঞ্চলে ভারী তুষারপাত ও বৃষ্টির কারণে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে বৃষ্টি, তুষারপাত ও শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি বিমানের ফ্লাইট। ভারতের উত্তরাঞ্চলে ভারী তুষারপাত ও বৃষ্টির কারণে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। আগামী 2 দিনের মধ্যে ভারতের হিমাচল প্রদেশের কয়েকটি জেলায় ভারী তুষারপাত ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে সতর্কতা অবলম্বনের পাশাপাশি বাসিন্দাদের নিরাপদে অবস্থান করার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। হিমাচল প্রদেশের সিমলা সহ 6টি জেলায় চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। টেম্পারেচার তো বহুত কাফি ज़्यादा लो है। এখানকার তাপমাত্রা অনেক কম থাকায় আমরা আগুন জ্বালিয়েছি। মৌসুম খারাপ রয়েগা। এমন বৈরী আবহাওয়া আরো কিছুদিন থাকবে বলে মনে হচ্ছে। পাকিস্তানে তীব্র ঠান্ডা ও বৃষ্টিজনিত দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছে। বেলুচিস্তানের নাসিরাবাদ, জাফরাবাদ, সিবি, বোলান সহ বেশ কয়েকটি জায়গায় প্রবল বৃষ্টিপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অপেক্ষাকৃত নিচু এলাকায় বসবাসকারী কয়েক হাজার বাসিন্দা গৃহহীন হয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। রাস্তায় পানি জমে যাওয়ার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিচ্ছিন্ন হয়ে গেছে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ।
যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে বৃষ্টির সঙ্গে তুষারপাত ও শৈত্যপ্রবাহে অচল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র তুষারপাতে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বিভিন্ন প্রদেশে 18 ইঞ্চি পুরো তুষার জমে গেছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে বিমানের বেশ কয়েকটি ফ্লাইট। ফলে দুর্ভোগের কবলে পড়েছেন যাত্রীরা। এছাড়া টেক্সাস, মিসৌরি, ওকলাহোমাতে প্রায় 25,000 ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আফরিন জেরিন, সময় সংবাদ। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। 122 রানের লিড নিয়ে ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 66 রান। এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 539 রান সংগ্রহ করে স্বাগতিকরা। নিউজিল্যান্ড থেকে মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় আরও জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। আগের দিন থেকে চোখ রাঙাচ্ছিল লাথাম ও নিকোলসের জুটি, তবে তাদের 142 রানের জুটি ভাঙেন সাকিব। ব্যক্তিগত 53 রানে ফেরেন নিকোলস। তার পরপরই সুভাশিসের অভিষেক উইকেটে পরিণত হন গ্র্যান্ডহোম। কিন্তু গলার কাটা হয়ে থাকা লাথাম ছিলেন বড়ই গায়ের ব্যথা। ব্যাটিং এর পর এবারও বাংলাদেশের ত্রাণকর্তার নাম সাকিব আল হাসান। দারুণ এক ডেলিভারিতে ক্যারিয়ার সেরা 177 রান করা টম লাথামকে বাড়ি ফেরান তিনি। ভালো লিডের স্বপ্ন দেখছিল টাইগাররা, কিন্তু ওয়াটলিং বাধার দেয়াল হয়ে দাঁড়ান। হঠাৎ বোলিং এ এসে 1 ওভারে ওয়াটলিং আর সাউদির উইকেট নিয়ে ওই ভালো লিডের স্বপ্ন দেখান আবারও মাহমুদুল্লাহ। তবে আবারও লেট ওয়ার্ডারে স্ন্যাটনারের বিরক্তিকর ব্যাটিং বড় লিডের স্বপ্নকে ফিকে করে তোলে। শেষ পর্যন্ত স্ন্যাটনারের টেস্ট ক্যারিয়ার সেরা 73 রানে 539 রানের জবাব দিয়েই থামে নিউজিল্যান্ড। রাব্বি 3, সাকিব, রিয়াদ, সুভাশিসরা নেন 2টি করে উইকেট। তারপরও 56 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এ নামে অতিথিরা। দারুণ খেলছিলেন ইমরুল আর তামিম মিলে, কিন্তু ঈর্ষা হলো ক্রিকেট বিধাতার। দলীয় 46 রানে আত্মবিশ্বাসের সাথে খেলতে থাকা ইমরুল ব্যক্তিগত 24 রানে ইনজুরির কারণে চলে গেলেন মাঠের বাইরে। এরপর দায়িত্ব আর নিতে পারেননি মাহমুদুল্লাহ। তরুণ মিরাজ চাপটা সামলে উঠতে পারেননি। তার উইকেট খুইয়ে দিনটা বাংলাদেশ উপহার দিল নিউজিল্যান্ডকে। ওই পুরনো রোগ, প্রথম ইনিংসে দারুণ ব্যাট করলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের চিত্র করুন। মুশফিকের পর ইমরুলের ইনজুরির আঘাত, তাই প্রত্যাশা পূরণের কক্ষপথে থাকা বাংলাদেশ চতুর্থ দিনের শেষ বিকেলে সব হিসেব করে দিল একটু উলটপালট। ওয়েলিংটনের বেসিং রিজার্ভ থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ক্রিকেটের সৃষ্টি, গল্প, রচনা সব যেন এক ফ্রেমে বন্দী করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ওয়েলিংটনের ইতিহাসে 59তম টেস্ট চলছে। বহু বছরের ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামের জাদুঘরে নিউজিল্যান্ড ক্রিকেট আর বিশ্বের সব দুর্লভ নিদর্শন বাধাই করে রাখা আছে। মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। 1930 সালে ওয়েলিংটনের বেসিং রিজার্ভের আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা। অনেক গল্পের সাক্ষী এই ক্রিকেট ক্যানভাসটি। তাই তো 40 বছর আগে ক্রিকেট নিউজিল্যান্ডের উদ্যোগে ওয়েলিংটনের বেসিং রিজার্ভে প্রতিষ্ঠিত করা হয় নিউজিল্যান্ড ক্রিকেটের জাদুঘর, যেখানে দুর্লভ সব গল্প চোখে পড়েছে ক্রিকেট দর্শনার্থীদের। এই যেমন টেস্ট ক্রিকেটে প্রথম 400 উইকেট নিয়ে নাইট উপাধি পাওয়া স্যার রিচার্ড হ্যাডলির অর্জনের নানা কীর্তি। শুধু তাই না, আরেক কিউই গ্রেট মার্টিন ক্রুর 299 রানের ব্যাটিং, কিংবা কিউই নারী ক্রিকেটের অগ্রযাত্রার নেতৃত্ব দেওয়া ডেভিড হকলির নানা অর্জনগুলো। এছাড়াও ক্রিকেট বিশ্বের তারকাদের বেসিং রিজার্ভের নানা গল্প। এই ভেন্যুতে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয় এসেছে। শুধু তাই না, দীর্ঘদিনের ক্রিকেটের ইতিহাস, ঐতিহ্য সব এখানে খুব যত্নে রাখা হয়েছে। শুধু যে নিউজিল্যান্ডের ক্রিকেটের অর্জন আছে তা কিন্তু নয়। ক্রিকেট বিশ্বে যারা সেঞ্চুরি বা 5-এর অধিক উইকেট পেয়েছেন সবই পাবেন এই জাদুঘরে। নিউজিল্যান্ডের ক্রিকেট প্রজন্মকে এই জাদুঘর উৎসাহ দেয় বলে বিশ্বাস নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের। ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ হলেই সবার জন্য খোলা থাকে জাদুঘরটি। রয়েছে 25,000-এরও বেশি ঐতিহাসিক নিদর্শন আর 100-টিরও বেশি রেকর্ডের ব্যাট। আমি ক্রিকেটের খুব বেশি কিছু জানতাম না, কিন্তু এখানে আসার পর অনেক কিছু শিখতে পেরেছি। আমার প্রিয় ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককলামের অনেক কিছু দেখেছি। এটি একটি ঐতিহাসিক মাঠ। অনেক বাচ্চারা এখানে আসে আমাদের ক্রিকেটের ঐতিহ্য সম্পর্কে জানে। আসলে এটি একটি ভালো উদ্যোগ।
going back to the 1860s. So বেসিং রিজার্ভে হওয়া 58টি টেস্টের ফলাফল খোদাই করে লেখা আছে, আর স্বাগতিক ও অতিথিদের ড্রেসিং রুমে বেসিং রিজার্ভের ওনার বোর্ডে রয়েছে কীর্তি গড়া সব ক্রিকেটারের নাম। ক্রিকেট নিউজিল্যান্ডের এই জাদুঘরে 2001 আর 2008 সালে বাংলাদেশে ইনিংস ব্যবধানে হারের দুঃখের গল্প থাকলেও বেসিং রিজার্ভের হল অফ ফেমে বিখ্যাত সব ক্রিকেটারের নামের পাশে এখন সাকিব মুশফিকের নামগুলো অনন্য গর্বের বাংলাদেশিদের। ওয়েলিংটনের বেসিং রিজার্ভ থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। या अल्लाह करम फरमा कर फजल फरमा कर, या अल्लाह तो हमारी दस्तगीरी फरमा, ए अल्लाह तो अपना फजल फरमा कर करम फरमा कर। আখেরি মোনাজাতে তুরাগ তীরে লাখো মুসল্লির জমায়েত, বিশ্ব ও মুসলিম উম্মার শান্তি কামনা, ফিরতি পথে বাস ট্রেনে মুসল্লিদের ভিড়। 5 ফেব্রুয়ারির মধ্যে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি গেজেট আকারে প্রকাশের নির্দেশ, কোনো ছাড় নয় বললেন প্রধান বিচারপতি। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার রায় কাল, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা স্বজনদের। উত্তরাঞ্চল সহ দেশ জুড়ে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন, বাড়ছে ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত সংখ্যা। এবং ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে চাপের মুখে টাইগাররা, 122 রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ। প্রথম ইনিংসে 539 রানে অল আউট নিউজিল্যান্ড। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।